ভাই আজকে তুমি ইহাবে থাকলে তোমার সাথে দেখা হয়ে যেত। হ্যাঁ, কিভাবে ওরকম যাওয়া হয় কম, বাসা একটু দূরে তো এর জন্য। ওয়ালাইকুম আসসালাম তাজওয়ার। ও তো বাসা দক্ষিণ বনশ্রীতে, তো বাসা। আসসালামু ও আলাইকুম, ভালো আছো? কি খবর তোমার? এই তো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা? টেস্ট কেমন দিলা? ভাইয়া টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু ওই যে লাস্টের দিকে স্ক্যান করার জন্য ঝামেলা হয়ে গেছিল, অ্যাপ হঠাৎ ক্র্যাশ করেছে। জিনিসটাই হয় এগুলাই। আস্তে আস্তে টেকনিক্যাল প্রবলেম ঠিক হবে, সমস্যা নেই। প্রথম দিকের এক্সাম তো তো এগুলো একটু কনসিডার করা হবে। আচ্ছা, সমস্যা নাই। এখানে প্রথমের দিকে টেস্ট গুলাতে আমার এখানে বুঝছো তাজওয়ার, নাম্বার কম পাইলে আমার কাছে তেমন কোনো প্রবলেম থাকে না যে আমি নাম্বার কম পাইছো কেন এনিথিং অমন টাইপের, আমার তেমন কোনো ইস্যুস নাই। বাট এই যে যেগুলি টেস্ট নেওয়া হচ্ছে সবগুলারই তো সলিউশন ক্লাস হবে না? তো সলিউশন ক্লাসগুলি করার পর তোমাদের যে ভুলগুলা করছো ভুলগুলা থেকে তোমাদের শিখতে হবে বেসিক্যালি। তো যখন নাকি ভুলগুলা থেকে শিখবা, এর পরের টেস্টে যেন সেম টাইপের ভুলটা কন্টিনিউ না হয়, এটা করলে পরেই এনাফ। বিকজ তোমাদের এতগুলি এক্সাম নেওয়া হবে যে ভুল করতে করতে ভুলের আর ভ্যারাইটি খুঁজে পাবা না, বুঝছো? আবার এমন করলে সমস্যা যে ফার্স্ট এক্সামে যেটা ঠিক করছো পরের এক্সামে ওটা যদি ভুল করে আসো, তো তাহলে পরে তার কিছু করার নাই, ঠিক আছে? কিন্তু এমনিতে টেস্ট আমাদের এতগুলি নেওয়া হবে যে ভুল করতে করতে তোমাদের ভুল থেকে শিখে শিখে সব কাজ হয়ে যাবে আর কি। ওকে, সো আমাদের অনেকদিন ধরে লেকচার ক্লাসেস হচ্ছে না, কয়েকটা ক্লাস ওরকম মিস চলে গেছে। তো এখন আমরা ওই যে আপট্রাস্টের যে একটা লাইভ ক্লাসের লেকচার দিয়েছিলাম, ওই লেকচারের পরে তোমাদের প্রিভিয়াস ব্যাচের 3টা লেকচার ভিডিও অ্যাটাচ করে দিছিলাম, বলছিলাম যে ওই 3টা ভিডিও যেন তোমরা দেখে রাখো, তাহলে যেন আমরা এই আপট্রাস্টের টপিকটা র‍্যাপ আপ করতে পারি। তো আজকে আমরা ওই কাজটা করব। সো লেটস সি। অ্যাটেন্ডেন্সের অবস্থা তো বেশি ভালো না। বুকলেট তো নয়, এই যে এই ফ্রাইডেতে তো আমাদের টেস্ট, রাইট? এই ফ্রাইডেতে হলো আমাদের প্রজেক্টাইল মোশন সহ যেই টেস্টটা। তো এই ফ্রাইডের পরের ফ্রাইডে থেকে উই উইল স্টার্ট সলভিং দা বুকলেট, যে ফ্রাইডেতে আমাদের ওই বুকলেট সলভিং ক্লাসটা থাকবে, বুঝতে পারছো? ওকে। আচ্ছা ভাই, শুধু প্রজেক্টের নেই ফ্রাইডেতে নাকি ওয়ানে সহ? হ্যাঁ হ্যাঁ, শুধু প্রজেক্টাইলটা। ওইটাতে প্রজেক্টাইল ছাড়াটা ছিল, আর এটাতে শুধু প্রজেক্টাইলের উপরে। যদিও আচ্ছা প্রজেক্টাইলের মধ্যে আমাদের ওইসব কনসেপ্ট চলে আসে, সো তাহলে কয়েকটা কোয়েশ্চেন একটু সাথে মিক্সড থাকতে পারে, বাট মেইনলি প্রজেক্টাইলের উপরেই। ওকে। হ্যাঁ, বুকলেটের সলভিং এর প্যাটার্ন বলতে কেমন জিনিস আবিদ? প্যাটার্ন এজেন্ট কি জিনিসটা বুঝাইতেছো, এটা একটু বললে তাহলে ভালো হয়। মানে স্যার আগে কোন চ্যাপ্টারটা করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে কিভাবে? এটা আমরা সিরিয়াল ওয়াইজ যাবো। এরকম তোমাদেরকে প্রতি উইকের একটা টাস্ক দেওয়া থাকবে যে এভরি ফ্রাইডে ক্লাস নিব। তো তো প্রতি উইকে একটা টাস্ক থাকবে যে এত পেজ থেকে এত পেজ পর্যন্ত তোমরা সলভ করবা অর সলভ করার ট্রাই করবা। দেন ওই পেজ গুলাতে যে যে যেই কোয়েশ্চেনে প্রবলেম ফেস করছো ওগুলো আমি সলভ করে দিব আর কি, ফ্রাইডের ক্লাস গুলাতে, বুঝতে পারছো? জি জি স্যার। তো এরকম আর কি। তো এটা প্রথমের দিকে কয়েকটা কোয়েশ্চেন, যে ফার্স্টের দিকে কোয়েশ্চেন পেপারের সলভিং এর কয়েকটা একটু মেথড আছে, এগুলো কয়েকটা ব্যাপার বলছি অলরেডি। ওয়ার্কশিট গুলো সলভ করতে সময় বলছিলাম যে আমাদের সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা, যে শো দ্যাট এর ম্যাথের সময় কিভাবে সিগনিফিকেন্ট ফিগার ফলো করতে হয় এন্ড নরমাল ক্যালকুলেশনের সময় সিগনিফিকেন্ট ফিগার কিভাবে ফলো করতে হয়, এগুলা কয়টা ব্যাপার আছে। দেন থিওরি অ্যান্সার লিখতে সময় অনেকজনই মার্কস স্কিমের অ্যান্সার তোমার কাছে দেওয়া থাকলেও অনেকজন ফুল মার্কস কিন্তু পায় না থিওরি অ্যান্সার লিখে। বিকজ থিওরি অ্যান্সার লেখার আমাদের কতগুলো ওয়ে আছে, ওই লিঙ্কেজের ব্যাপারে কতগুলো ব্যাপার আছে, ওগুলি আমরা বুকলেট সলভ করতে করতে সময় তখন যখন কোয়েশ্চেন ফেস করব তখন ওইটা নিয়ে ডিসকাস করবো আর কি। ওকে, আচ্ছা। সো তাহলে এখন আমরা আপথ্রাস্টের টপিকটা শুরু করি। তো যে জিনিসটা বলতেছিলাম, আপথ্রাস্ট জিনিসটা কি? ইট ইজ অ্যান আপওয়ার্ড ফোর্স, যে কোন একটা অবজেক্টের উপরে আপওয়ার্ড ডিরেকশন একটা ফোর্স এক্সার্ট করে। কে এক্সার্ট করে? ফ্লুইড। ফ্লুইড কারা? যে কোনো কিছু যেটা ফ্লো করতে পারে। এটা কি হতে পারে? এয়ার হতে পারে,
অন্য যে কোনো গ্যাস হতে পারে অর যে কোনো লিকুইড হতে পারে। তো তাহলে ফ্লুইড কি করে, অন্য একটা অবজেক্টের উপর একটা আপওয়ার্ড ফোর্স দেয়, ওই ফোর্সটাকে আমরা আপথ্রাস্ট ফোর্স বলি। তো এখন তোমাদের ফার্স্টে কোশ্চেন আসতে পারে কেন একটা ফ্লুইড অন্য একটা অবজেক্টের উপরে কেন একটা আপওয়ার্ড ফোর্স দিবে। তো এখন এখানের মধ্যে অ্যান্সারটা কোন জায়গায়, প্রেসার ডিফারেন্স। এই যে অবজেক্টটা কোন একটা ফ্লুইডের মধ্যে যদি এক্সিস্ট করে, এই ব্যাপারটার আসলে মানেটা কি। এই যে এখানে এই যে বক্সটা যে ড্র করছে, কিউবয়েডটা যে ড্র করছি, এখানে কি কিউবয়েডটা থাকার কথা নাকি পানি থাকার কথা? এই জায়গাটার মধ্যে পানি থাকার কথা। সো এই যে এই কিউবয়েডের নিচের যতটুকু ভলিউম, তার নিজের ভলিউম সমান ওয়াটার সে কি করছে, এই জায়গা থেকে ডিসপ্লেস করে দিছে না, সরায় দিছে না? তো এই যে সে নিজের ভলিউম সমান ওয়াটার যে এই জায়গা থেকে সরায় দিছে, তো এই ওয়াটারের কি আছে, ওই ওয়াটারের একটা ম্যাস ছিল, এন্ড প্রত্যেকটা ম্যাসের করেসপন্ডিং কি থাকে তাজওয়ার, প্রত্যেকটা ম্যাসের করেসপন্ডিং একটা ওয়েট থাকে, রাইট? সো তাহলে ওই যতটুকু ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেস করছে, ওই ওয়েট অফ ওয়াটারের সমান একটা আপওয়ার্ড ফোর্স এক্সপেরিয়েন্স করে অবজেক্টটা, যেটাকে আমরা বলি আপথ্রাস্ট ফোর্স। সো এখনো কিন্তু আমাদের অ্যান্সারটা ওরকম আসে নাই যে আপওয়ার্ড ডিরেকশনে কেন, সাইড ওয়াইজ বা ডাউনওয়ার্ডস কেন না। তো এখানের মধ্যে ব্যাপারটা আমরা ইকুয়েশনটা আর ফর্মুলাটা ডেরাইভ করতে সময় শো করছিলাম। কেমন ব্যাপার, এখানের মধ্যে দেখো আমরা কি জানি প্রেসারের সাথে রিলেশন কেমন, ডেপথের, যে ডেপথ যত বাড়বে প্রেসার তত ইনক্রিজ করবে। সো তাহলে when an object is actually what, when an object is actually submerged, তো তখন অবজেক্টের বটম সাইডটা কি থাকবে, গ্রেটার ডেপথে থাকবে, আর অবজেক্টের টপ সাইডটা লেসার ডেপথে থাকবে। সো তাহলে যেটা নাকি বেশি ডেপথে আছে তার উপরে কি প্রেসারটা বেশি, যে এই রিজিয়নে এর জন্য কি প্রেসারটা বেশি, আর উপরের রিজিয়নের জন্য প্রেসারটা কম। তো এই যে উপর থেকে নিচে প্রেসারটা কম আর নিচের থেকে উপরে প্রেসারটা বেশি, সো এর জন্য কি আছে, দেয়ার ইজ আ ডিফারেন্স ইন প্রেসার। তো এই প্রেসার ডিফারেন্স থেকে আমাদের কি অ্যারাইজ করছে, আমরা এটা অনেক আগের ক্লাসে যেটা ডেরাইভ করছিলাম, এই প্রেসার ডিফারেন্স থেকে উই হ্যাভ অ্যাকচুয়ালি ডেরাইভড দ্য ফর্মুলা ফর আপথ্রাস্ট। যে আপথ্রাস্টটা কি হয়, the upthrust is equal to density of the fluid that is being displaced. তো এই কেসে আমাদের ফ্লুইডটা হলো ওয়াটার, তো তাহলে এখানে ডেনসিটিটা কার নিব, ডেনসিটিটা ওয়াটারের নিব। ওকে, দেন ভলিউমটা যে আমরা করি, এইখানে the whole object is inside the water, so তার মানে অবজেক্টের ভলিউমটাই কি হবে, ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড, তাই তো? তাইসের কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভুলে মনে হয় আনমিউট হয়ে গেছে। ওকে, তো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম কেমন জিনিস, যে ডেনসিটিটা কার, আপথ্রাস্টের ফর্মুলাতে ডেনসিটি ইনটু ভলিউম ইনটু জি। তো এখন এখানের মধ্যে ডেনসিটিটা কার, ডেনসিটিটা হলো, আচ্ছা আপথ্রাস্ট ইজ এক্সার্টেড অন দ্য অবজেক্ট, হ্যাঁ হ্যাঁ ফ্লুইডটা, ওই যে ফ্লুইডটা যে সব ডিরেকশন থেকে প্রেসার দিচ্ছে না, যে কোন একটা অবজেক্ট যদি পানির ভিতরে থাকে আর কোন একটা অবজেক্ট যদি ফ্লুইডের মধ্যে থাকে, যে এয়ার আমাদের উপরে অ্যাটমসফেরিক প্রেসার এক্সার্ট করে, রাইট? সো এরকম ফ্লুইডের ভিতরে পানির নিচে যদি কোন একটা অবজেক্ট যায়, তার উপরে সব দিক থেকে কি করে, পার্টিকেল এসে কোলাইড করা শুরু করে, তো ফ্লুইডটা এক্সার্ট করে। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম কেমন ব্যাপার, যে এই প্রেসার ডিফারেন্সের জন্য যে ফোর্সটা আসে ওইটা হলো আপওয়ার্ড ডিরেকশনে, এন্ড এই ফোর্সের ফর্মুলার মধ্যে কি, ডেনসিটি টাইমস ভলিউম টাইমস জি। ওকে, সো এখন ডেনসিটিটা কার, যে ফ্লুইডকে ডিসপ্লেস করতেছে ওই ফ্লুইডের ডেনসিটি, অলরাইট। ভলিউমটা কোনটা, যতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস হবে। ওকে, এই কেসে অবজেক্টটা পুরোটা পানির ভিতরে, সো অবজেক্টের ভলিউম আর ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস সমান সমান, কিন্তু রেকর্ডের যেসব ভিডিওস গুলি দেওয়া হয়েছে ওখানের মধ্যে তোমাদেরকে অনেকগুলি স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দিয়ে শো করানো হয়েছে। কেমন জিনিস, এই মনে করো ওয়াটার সারফেস, তো অবজেক্টটা যদি এতটুকু থাকে, এরকম একটা সিচুয়েশনে থাকে, সো তাহলে কি, this part of the object is just under water, আর বাকি পার্ট অফ দ্য অবজেক্ট কোথায় আছে, ওয়াটার কে কিন্তু বাকি পার্ট অফ দ্য বক্স
ডিসপ্লেস করতেছে না, তো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড কতটুকু হবে? এই যে ব্লু কালার দিয়ে যে শেড করলাম না, এই ব্লু কালার শেডেড রিজিয়নটা কি? দিস ইজ দ্য ভলিউম অফ ফ্লুইড দ্যাট ইজ বিং ডিসপ্লেসড। তো তাহলে এই ব্যাপারটা খুবই একটা সেনসিটিভ ম্যাটার, অনেকজনই এই জিনিসটা মেস আপ করে ফেলে, তো তখনই ক্যালকুলেশনে ভুল যায়। তো ভলিউমটা কার? ভলিউমটা অবজেক্টের ভলিউম না, ভলিউমটা কোনটার ভলিউম? ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস। তো এর জন্য স্পেসিফিক্যালি এই জিনিসটা লিখে রাখছে যে ভলিউমটা কিসের? the volume is the volume of fluid that is being displaced and এটার সাথে multiplied by g. so তাহলে এই ব্যাপারগুলি আমাদের upthrust এর ফর্মুলার মধ্যে কোনটা আসলে কি নেই? density of the fluid displaced, then ভলিউমটা কার? যতটুকু ভলিউম অফ ফ্লুইডটা ডিসপ্লেস হইতেছে বা সরায় দিচ্ছে টাইমস জি। তো upthrust এর ফর্মুলা হলো এতটুকু। নাও এখানের মধ্যে আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া ছিল, কেমন জিনিস? যে আমাদের কতগুলি অবজেক্ট, হ্যাঁ এক্স্যাক্টলি 9.81, জি হলো 9.81। ওকে, এক্স্যাক্টলি ওই জিনিসটা এখন বলবো তাজওয়ার, যে আমাদের সিঙ্ক করা এন্ড ফ্লোট করার যে কন্ডিশন, যে আমাদের কতগুলি অবজেক্ট সিঙ্ক করে যে ডুবে যায় পানিতে, আর কতগুলি অবজেক্ট কি করে? পানিতে ভেসে থাকে। সো এই ব্যাপারটা কি? তোমার এখানের মধ্যে জিনিসটা খেয়াল করো যে কোন একটা কিছু ভেসে থাকার জন্য, ঠিক আছে, কোন একটা অবজেক্ট ফ্লোট করতেছে, হোয়াট ডাজ দ্যাট মিন? সে নিচেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না, সে জাস্ট ভেসে আছে, রাইট তাজওয়ার? সো তার মানে কি? দ্য আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্সেস মাস্ট বি ব্যালেন্সড, নাকি? সো কোন একটা অবজেক্ট এরকম পানির মধ্যে ভেসে আছে, সো তার মানে দ্য ডাউনওয়ার্ড ফোর্স অফ দ্য অবজেক্ট, ওইটা কি? অবজেক্টের একটা ওয়েট আছে না, সো অবজেক্টের ওয়েটটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। সো দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড, হুইচ ইজ ওয়েট। কি বলে? এইটাই হলো একমাত্র ডাউনওয়ার্ড ফোর্স। আর এখন আপওয়ার্ড ফোর্স কোনটা কাজ করতেছে বলতো? দ্য আপথ্রাস্ট। যত অবজেক্টটা নিচে নামবে তত কি করবে? সে বেশি বেশি করে ফ্লুইড ডিসপ্লেস করবে, নাকি? এখানের জন্য আমরা যেই কয়েকটা ডায়াগ্রাম আঁকি, দাঁড়াও। এখন এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, so this is the water level, now the object is totally in air. so এখন অবজেক্টটা কি কোনো ওয়াটার ডিসপ্লেস করতেছে বলতো তাজওয়ার? অবজেক্টটা পানির উপরে আছে, সো তাহলে এখানে সে কি করতেছে না? কোনো ওয়াটার ডিসপ্লেস করতেছে না। সো তাহলে এইখানে the only force acting on the object is its weight, কিন্তু কোনো আপথ্রাস্ট নাই। এখন যখন নাকি কি হবে, এটা ঠিক পরের সিনারিও মনে করো, যে অবজেক্টটাকে এরকম পানির নিচে আনা হয়েছে। তো এখন কি, এই যে আমাদের ব্লু রিজিয়নে যে জায়গাটুকু শেড করলাম, এতটুকু জায়গায় কি হয়েছে? দিস পার্ট অফ দ্য অবজেক্ট ইজ আন্ডার ওয়াটার। সো এই পার্ট অফ দ্য অবজেক্ট কি করবে? ফ্লুইড কে ডিসপ্লেস করে দিবে না, যে ওয়াটারকে তার জায়গা থেকে ডিসপ্লেস করে দিচ্ছে, নাকি? বুঝতে পারতেছো কি বলতেছি? সো তাহলে এই যে এতটুকু ভলিউম অফ ওয়াটার যে ডিসপ্লেস হচ্ছে, সো তাহলে এই ভলিউম অফ ওয়াটারের ওয়েট সমান একটা ফোর্স কি করবে? উপরে কাজ করবে, যেটার নামই কি? আপথ্রাস্ট। তাজওয়ার বুঝতে পারতেছো কি বললাম? তো তাহলে অবজেক্টের ওয়েট তো যেটা ছিল ওইটা আছে, ওয়েট হলো নিচের দিকে, and there is now an upthrust force in the upward direction, তাই তো? তো তাহলে এখানে আমাদের নিচে হলো ওয়েট, উপরে হলো আপথ্রাস্ট, কিন্তু অবজেক্টটাকে ফ্লোট করানোর জন্য কি হইতে হবে? ওয়েটটাকে ব্যালেন্স করাইতে হবে, নাকি? আপথ্রাস্টটা যদি ওয়েটকে ব্যালেন্স করতে না পারে, তো তাহলে কখনো অবজেক্টটা কি করতে পারবে না? ফ্লোট করতে পারবে না। সো তাহলে ইন অর্ডার টু ফ্লোট, দ্য আপথ্রাস্ট মাস্ট ইনক্রিজ সো দ্যাট আপথ্রাস্টটা কি করতে পারে? ওয়েটের সমান হইতে পারে। তো মনে করে এরকম একটা সিচুয়েশনে কি হয়েছে? এরকম একটা সিচুয়েশনে weight is 100 Newton, upthrust is
40 নিউটন। সো এখন আপথ্রাস্ট কি ওয়েটটাকে ব্যালেন্স করতে পারলো নাকি পারলো না? সুমাইয়া, ওয়েট হলো 100 নিউটন, আপথ্রাস্ট হলো 40। সো তাহলে ডাউনওয়ার্ড ফোর্সটা কি এখনো বেশি আছে নাকি? সো ডাউনওয়ার্ড ফোর্সটা যদি বেশি থাকে সো তাহলে ইট উইল কিপ অন অ্যাসেলারেটিং ডাউনওয়ার্ড, যে সে এখনো নিচের দিকে যাইতে থাকবে। দেন আমাদের কি হলো, অবজেক্টটা আরো নিচে গেল। অবজেক্টটা যখন নাকি আরো নিচে গেছে, এখন কি the volume of fluid that is being displaced, এটা কি বাড়তেছে নাকি কমতেছে সুমাইয়া? The volume of fluid that is being displaced, এটা increasing. Very good. So তাহলে the volume of fluid that is being displaced, এটা যদি বাড়ে তো তাহলে কি upthrust বাড়বে নাকি কমবে বলো তো? Upthrust is equal to what? Density of the fluid, which is a constant, volume of the fluid displaced into g. তো এইটা ফিক্সড, এইটা ফিক্সড। এখন ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড কি হচ্ছে? ইনক্রিজিং। সো তাহলে আপথ্রাস্টটা কি করবে? বাড়বে না সুমাইয়া? সো এখানের জন্য আপথ্রাস্টটা ইনক্রিজ করবে। ভেরি গুড। সো তাহলে আপথ্রাস্টটা বাড়লো। সো নাও সাপোজ হিয়ার দ্য আপথ্রাস্ট ইজ 90 নিউটন এন্ড ওয়েট তো আমাদের যা ছিল তাই 100 নিউটন। এখনো কি হতে পারে নাই? আপথ্রাস্টটা ওয়েটকে পুরোপুরি ব্যালেন্স করতে পারে নাই। তো তাহলে এখনো কি করবে? দ্য অবজেক্ট উইল কিপ অন মুভিং ডাউন, তাই তো তাজওয়ার? তো অবজেক্ট এরকম নিচে নামতে থাকবে, নামতে থাকবে, নামতে থাকবে, এন্ড অবজেক্টটা পুরোপুরি পানির নিচে চলে যাওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, অবজেক্টটা ফুললি পানির নিচে চলে যাওয়ার আগে যদি কি করতে পারে, ব্লু কালার দিয়ে তো তাড়াতাড়ি শেষ করে ফেলি। ওকে, সো এখন অবজেক্টটা ফুললি পানির নিচে চলে যাওয়ার আগে যদি কি হয়, সরি, ওয়েট তো ছিল 100 নিউটন, নাও দ্য আপথ্রাস্ট ইজ অলসো 100 নিউটন। যে এখন আরো কি করতেছে? বেশি করে ভলিউম আরো ডিসপ্লেস করতেছে। সো তখন কি আপথ্রাস্টটা ইভেন্চুয়ালি এখন ওয়েটের সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানের জন্য দেখো তাজওয়ার, যে কি ব্যাপারটা এখানের মধ্যে খেয়াল করো, যে তোমার এইখানে জিনিসটা কি হয়েছে? আপথ্রাস্টটা কি করলো? ওয়েটকে ব্যালেন্স করলো নাকি তাজওয়ার? সো এখন অবজেক্টটা কি করবে? ফ্লোট করবে, রাইট? ওকে, তো এখন এখানের মধ্যে দেখো তো অবজেক্টটা কি পুরাটা পানির নিচে গেছে? তো এখন আমি একটা বাউন্ডারি আঁকি, বাউন্ডারি গুলো একটু ফলো করো। তো এখন এখানের মধ্যে দেখো এই একটা আউটলাইন ড্র করলাম গ্রিন কালার দিয়ে, দেখছো এটা কি? আচ্ছা গ্রিন কালার, এটা মানে মিক্স হয়ে যাচ্ছে, এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখে, কি দিয়ে দেখানো যায়? রেড। এই যে আউটলাইনটা রেড কালার দিয়ে ড্র করলাম, এটা কি? এটা আমাদের টোটাল ভলিউম অফ দ্য অবজেক্ট নাকি তাজওয়ার? আর ব্লু কালার দিয়ে যে জায়গাটুকু শেড করা আছে ওইটা কি? ভলিউম অফ দ্য ফ্লুইড দ্যাট ইজ ডিসপ্লেসড, রাইট? সো এখন অবজেক্টের ভলিউমটা কি? যতটুকু ফ্লুইডকে ডিসপ্লেস করছো এটা থেকে বড় নাকি ছোট? অবজেক্টটা তো পুরোপুরি পানির নিচে যায় নাই, সো তার মানে দ্য ভলিউম অফ দ্য অবজেক্ট ইজ গ্রেটার দ্যান দ্য ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড। তো এরকম সিচুয়েশন হইলেই অবজেক্টটা কি করতে পারবে? ইভেন্চুয়ালি আপথ্রাস্টটা যদি ওয়েটকে ব্যালেন্স করে এন্ড অবজেক্টটা যদি এখনো কি করে? ফ্লুইডের উপরে থাকে, তো তার মানে সে কি ইভেন্চুয়ালি ইট ক্যান ফ্লোট। কিন্তু যদি এরকম সিচুয়েশন হইতো, যে আনফরচুনেট যদি এরকম একটা সিচুয়েশন হইতো, কেমন জিনিস? যে অবজেক্টটা কি করতেছে, অবজেক্টটা এরকম পুরাটা পানির ভিতরে চলে গেল,
হ্যাঁ, অবজেক্টটা পুরোটা পানির নিচে চলে গেছে, নিচে হলো ওয়েট 100 নিউটন, উপর হলো আপথ্রাস্ট 70 নিউটন। তো এখনো কি করতে পারলো না, the whole object is being responsible for displacing the fluid, but still অবজেক্টের আপথ্রাস্টটা কি করতে পারতেছে না, the upthrust exerted by the fluid is not being able to balance the weight of the object। তো এখন কি অবজেক্টটাকে ফ্লোট করতে পারবে কখনো? this object will never be able to float। তো তখন সে কি করবে, সিঙ্ক করে যাবে। তো এখানে কি the volume of the object is equal to the volume of the fluid displaced, কিন্তু তাও কি করতে পারলো না, আপথ্রাস্টটা ওয়েটকে ব্যালেন্স করতে পারলো না। বুঝতে পারছো? হ্যাঁ, এখানের মধ্যে মোটাছি যে ওয়েট তো আমাদের 100 নিউটন, ওটা 100ই আছে। তো এখন যতক্ষণ না পর্যন্ত আপথ্রাস্টটা ওয়েটকে ব্যালেন্স করতে পারবে ততক্ষণ পর্যন্ত অবজেক্টটা পানির নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। যদি এক সময়, ঠিক আছে, যদি বিফোর দ্য হোল অবজেক্ট ইজ আন্ডার ওয়াটার, হ্যাঁ, পুরো অবজেক্টটা পানির নিচে চলে যাওয়ার আগে যদি কোনো একটা টাইমে আপথ্রাস্টটা ওয়েটকে ব্যালেন্স করতে পারে, তাহলে শুধু সে কি করতে পারবে, ভেসে থাকতে পারবে। অর এলস তার ভাসার কোনো চান্স নাই, সে কি করবে, ডুবে যাবে। বুঝতে পারছো? ওকে, তো ওখানে তোমাদের যে ভিডিওস গুলি দেওয়া হয়েছে ওখানের মধ্যে কি এই পিএইচএটি সিমুলেশনের কতগুলি সিমুলেশন দেখানো হয়েছে না নাকি রাফিন? না, আচ্ছা, দেখো নাই? ওটা তো দেখানো হয়েছিল। হ্যাঁ ভাই, লাস্টের দিকে ছিল অয়েল ওয়াটার হ্যাঁ দিয়ে হ্যাঁ, ওয়েট দিয়ে। ওইটাই যে আমাদের ডিফারেন্ট কতগুলি ওরকম ফ্লুইডের ডেনসিটি যে আলাদা আলাদা, তো যেই ফ্লুইডের ডেনসিটি কম ওইটার কি করা লাগে, বেশি ফ্লুইড ডিসপ্লেস করা লাগে, তাহলে যেন আপথ্রাস্টটা ওয়েটের সমান হইতে পারে, এমন টাইপের ব্যাপার। যে কেমন জিনিস, যে হাইড্রোমিটার প্রিন্সিপাল বোঝার জন্য এই জিনিসটা দরকার। আমাদের আপথ্রাস্টের এই যে ফ্লোটিং এন্ড সিঙ্কিং মেকানিজম, এই জিনিসটা তো সবাই বুঝতে পারছো যে ফ্লোট করার জন্য এই যে in order to float, in order to float upthrust must equal the weight। যদি এটা না হয় তো তাহলে কি করতে পারবে না মাহিন, তাহলে কখনো অবজেক্টটা ফ্লোট করতে পারবে না। যদি কি হয়, in order to sink, এটা এরকম লিখতে পারে when weight is greater than upthrust the object will sink। ওকে, তো এরকম। আচ্ছা, তো এইগুলি আমাদের সিঙ্কিং কন্ডিশন এন্ড ফ্লোটিং কন্ডিশন। এগুলা নিয়ে তো এখন আর কারো কোনো কনফিউশন নাই, আছে? থাকলে বলতে পারো, এগুলা নিয়ে আমাদের ডিসকাস করা শেষ হওয়ার পরে দেন আমরা ইয়েতে যাব, কি বলে, হাইড্রোমিটার প্রিন্সিপালে যাব। ওকে, সো কারো যদি কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। তো এখন আমরা হাইড্রোমিটার প্রিন্সিপালটা দেখবো। এই জিনিসটা কি, এটা দিয়ে অ্যালকোহলের ডেনসিটি মাপা হয়, আর যে কোনো লিকুইডের, ঠিক আছে, যে কোনো এরকম ফ্লুইডের ডেনসিটি মাপা যায়। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, মার্কিংস অনারশিপ, ওই প্লাম লাইন, ইয়ে লাইন কি বলে, ক্লিনজল লাইন, জি ভাই, ওই বুঝতে যে পারছি। হ্যাঁ ভাই, ওই যে সল্ট ওয়াটার ট্রপিক্যাল ওগুলো। এক্স্যাক্টলি, ওটা দিব দিব। থ্যাংক ইউ মনে করানোর জন্য। ওই জিনিসটা আমাদের আছে আর কি, যে ইয়ের মধ্যে এক্সট্রা ফিজিক্স এর যে পার্টে, ওখানের মধ্যে ক্লিনজল লাইনের ডিসকাশনটা আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। সো ফার্স্টে আমরা হাইড্রোমিটার প্রিন্সিপালটা করে নেই, দেন আমরা এটা নিয়ে কথা বলতেছি। ওকে, জি ভাই। সো এখন হাইড্রোমিটার প্রিন্সিপালটা ব্যাপারটা কেমন, তোমরা যদি আপথ্রাস্টের কনসেপ্টটা ঠিকমতো বুঝে থাকো আর আপথ্রাস্টের ফর্মুলাটা জাস্ট যদি ঠিকমতো বুঝে থাকো, তো তাহলে এই হাইড্রোমিটার প্রিন্সিপালটা বোঝা কোনো কঠিন কিছু হবে না। কেমন ব্যাপার, এখানের মধ্যে দেখো
হাইড্রোমিটার। হাইড্রোমিটার কি? হাইড্রোমিটার বেসিক্যালি একটা ডিভাইস যে কি করতে পারে, ডেনসিটি অফ লিকুইড অর ফ্লুইড বের করতে পারে। হাউ? হাইড্রোমিটার মনে করো একটা পেন্সিলের মতো, অর হাইড্রোমিটার ইজ আ ডিভাইস উইথ আ ফিক্সড ওয়েট। ওকে, আচ্ছা, পুরো অবজেক্টটা যখন পানির উপরে ফ্লোট করে থাকে তখন তো, হ্যাঁ, অবজেক্টটা যখন নাকি ফ্লোট করে থাকে তো তখন আপথ্রাস্টটা ওয়েটের সমান আর কি, এর জন্য ফ্লোট করতে পারে, বুঝছো? আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো যে হাইড্রোমিটার কাজটা কি করে। সো ইউ হ্যাভ আ কন্টেইনার অফ ওয়াটার, এই জিনিসটা কয়েকটা কপি করে। সো এখন এখানের মধ্যে দেখো আমাদের তিনটা এমন কন্টেইনার আছে। ওকে, একটার মধ্যে হলো ওয়াটার, যার ফ্রেশ ওয়াটার বেসিক্যালি, যার ডেনসিটি হলো, লিখে দিই ফ্রেশ ওয়াটার, যার ডেনসিটি হলো 1000 কেজি পার মিটার কিউব। একটার মধ্যে আছে সল্ট ওয়াটার, যেটা ডেনসিটি হলো 1030 কেজি পার মিটার কিউব। আরেকটার মধ্যে মনে করো অ্যালকোহল, সামথিং পার্সেন্টেজ অফ অ্যালকোহল, সরি অ্যালকোহল, এটার ডেনসিটি সাপোজ আচ্ছা, তনয়ের যে কোয়েশ্চেনটা, সাবমেরিন যখন ওয়াটারের নিচে থাকে তখন তো এটা সিঙ্ক করে থাকে, বাট সি সি গ্রাউন্ডে যায় না কেন? আচ্ছা, এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো তনয়, সাবমেরিনের ব্যাপারটা একটু ভালো বুদ্ধি দিয়ে তারা কাজ করে। হ্যাঁ, সাবমেরিনের কাজটা তারা কি করে, দে অ্যাকচুয়ালি ম্যানিপুলেট। আমরা এখানের জন্য প্রত্যেকটা জায়গায় কি ধরছি, যেই অবজেক্টটা আছে এই অবজেক্টের ওয়েটটাকে আমরা অলওয়েজ ফিক্সড ধরছি, তাই না বলো তনয়? হ্যাঁ। তো এখন সাবমেরিন জিনিসটা কি করে, সাবমেরিনের ওয়েট কিন্তু অলওয়েজ ফিক্সড থাকে না, বুঝছো? সাবমেরিনের ভিতরে মানে ওয়াটার একটা পুটিং ট্যাঙ্ক করে না, থাকে। তারপরে তো সিঙ্ক করে। এক্স্যাক্টলি, এখানের মধ্যে প্রথমে কিন্তু সাবমেরিনের ওয়েট ওয়াটারের থেকে বেশি, তখনই কিন্তু কি বলে, সাবমেরিনের ওয়েটটা আপথ্রাস্টের থেকে বেশি, এর জন্য প্রথমে সাবমেরিনটা কি করে, নিচে যায়। দেন সাবমেরিনটা যে ডেপথ মেনটেন করতে চায়, এক এক সাবমেরিন এক এক ডেপথে যাইতে চায় না, তো এখন সাবমেরিনটা যে ডেপথ মেনটেন করতে চায় ওই ডেপথে যাওয়ার পরে সে কি করে, সে তখন ওয়াটার বের করে দেওয়া শুরু করে, যে তার নিজের মধ্যে, যে সাবমেরিনের মধ্যে। আচ্ছা, এই হাইড্রোমিটার এটা বলে সাবমেরিনেরটা আসতেছে, ঠিক আছে তো না? আচ্ছা ভাইয়া। তো এখানে ভ্যাকুয়াম থাকলে কি হবে? কি কি বুঝি নাই। মনে করো একটা সিলিন্ডার যেটার ভিতরে ভ্যাকুয়াম, ওটা দিলে কি হবে? সিলিন্ডার যেটার ভিতরে ভ্যাকিউম, হ্যাঁ, ওটা তো পানির উপরেই থাকবে, তাই না? ওইটা মনে করো একটা তোমার মেটাল সিলিন্ডার। ওইটা তোমার ডিপেন্ড করে যে আমাদের শিপ কেন ফ্লোট করে, ওইটা নিয়ে একটা ডিসকাশন ছিল না লেকচার গুলোর মধ্যে, যে তোমার ওভারঅল ডেনসিটির ব্যাপারটা চলে আসবে, যে তুমি যে মেটাল সিলিন্ডারটা নিছো, এই যে মনে করো মেটাল সিলিন্ডার নিলা, সো দিস ইজ দ্য সিলিন্ডার। এখন এটার ভিতরে কি আছে, পুরাটা ভ্যাকিউম। এখন টোটাল ওয়েট অফ দ্য সিলিন্ডার, মেটালের তো নিচের তো একটা ওয়েট আছে, তাই না? ভিতরে কিছু নাই, কিন্তু কি আছে, নিচের একটা ওয়েট আছে। সো সিলিন্ডারের ওয়েট আর সিলিন্ডারের উপরে যে আপথ্রাস্ট কাজ করবে, এই দুইটা যদি কি হয়, সমান সমান হয়, তাহলে পরে ফ্লোট করবে। যদি সিলিন্ডারের ওয়েট কম হয় আপথ্রাস্টের থেকে, বা আপথ্রাস্ট যদি সিলিন্ডারটার ওয়েট ব্যালেন্স করতে পারে, তো তখন এটাকে ভাসায় রাখবে। যদি এটা ব্যালেন্স করতে না পারে তো তখন কি হবে, ডুবে যাবে। বুঝতে পারছো?
ওটা ডিপেন্ড করে তোমার ওয়েটের উপরে, যে মেটাল সিলিন্ডার ভিতরে ভ্যাকিউম ভালো কথা, কিন্তু এর মানে এই না যে এটা ফ্লোটই করবে, বুঝছো? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে ভিসকসিটির ব্যাপারটাও আসবে রাফাত। ভিসকসিটির জিনিসটা আমরা সামনে যখন পড়বো তখন ওইটা নিয়ে আরো কথা বলবো, হ্যাঁ? তো এখন এখানে মতো সবাই একটু খেয়াল করো, হাইড্রোমিটারের কথাটা আমরা একটু বলে নেই, ওকে? তো এখন দেখো প্রত্যেকটাতে কি আছে, সেম লেভেলে আমাদের লিকুইড গুলি আছে, একটাতে হলো ফ্রেশ ওয়াটার, একটাতে হলো সল্ট ওয়াটার, আর একটাতে হলো অ্যালকোহল। অলরাইট, এখন দেখো ইউ হ্যাভ আ সিলিন্ডার, এটা মনে করো আমাদের হাইড্রোমিটারটা, দিস ইজ দা হাইড্রোমিটার। সো এখন হাইড্রোমিটারটাকে কি করব, হাইড্রোমিটারটাকে এই তিনটা কন্টেইনারেই আমরা রিলিজ করব, সেম ওয়েটের অবজেক্ট, ঠিক আছে? এখন হাইড্রোমিটারটা ফ্রেশ ওয়াটারেও ফ্লোট করবে, সল্ট ওয়াটারেও ফ্লোট করবে, অ্যালকোহলেও ফ্লোট করবে, ঠিক আছে? সে তিনটা লিকুইডের মধ্যে ফ্লোট করবে, কিন্তু এখানে মধ্যে আমাদের একটা কাজ আছে। কাজটা কেমন দেখো, তনয় বলতো যে আমাদের ফ্লোট করার কন্ডিশনটা কি? upthrust must be equal to the weight. আথরাস্ট আর ওয়েট সেম হতে হবে। এক্স্যাক্টলি। তো তাহলে ফ্লোট করার কন্ডিশনটা কি? upthrust must be equal to weight. তো ওয়েট তো হাইড্রোমিটারের সব জায়গাতেই ফিক্সড, ফ্রেশ ওয়াটারে যত ওয়েটের হাইড্রোমিটার, সল্ট ওয়াটারেও তত ওয়েটের হাইড্রোমিটার, অ্যালকোহলের মধ্যেও তত ওয়েটেরই হাইড্রোমিটার। তো ওয়েট হলো ফিক্সড, তো তার মানে কি আপথ্রাস্টটাও কনস্ট্যান্ট নাকি? হ্যাঁ, তো যে ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য আপথ্রাস্টটা তো ওয়েটের সমান হতে হবে, সো তাহলে আপথ্রাস্টটাও কনস্ট্যান্ট। এখন ডেনসিটি অফ ফ্লুইড, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি ইজ ইকুয়াল টু দা ওয়েট অর আপথ্রাস্ট, যেটাই বলো। এখন এখানে মধ্যে দেখো তো কাজটা কি, জি একটা কনস্ট্যান্ট ভ্যালু ডেনসিটি সেম নাই। 9.81, এক্স্যাক্টলি, ডেনসিটিটা ডিফারেন্ট। ফ্রেশ ওয়াটারের ডেনসিটি একটা, সল্ট ওয়াটারের ডেনসিটি আরেকটা, অ্যালকোহলের ডেনসিটি আরেকটা। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ডেনসিটির যে লিকুইড গুলি আছে, ডেনসিটি যদি বেশি হয় তো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ওইটা কি হবে, কম হবে নাকি বেশি হবে? যদি ওয়েট অফ দ্য অবজেক্ট যদি ফিক্স থাকে, সো তাহলে অবজেক্ট ফ্লুইডের ডেনসিটি যদি বেশি হয়, সো তাহলে সে কি বেশি ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করবে নাকি কম ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করবে? কম ভলিউম করবে। কম ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করবে। এই জিনিসটাই আমরা কি করি, হাইড্রোমিটার দিয়ে এইভাবে করে হাইড্রোমিটারটাকে বানানো হয়েছে, যে কি করবে, হাইড্রোমিটারটাকে লিকুইডের মধ্যে রিলিজ করে দেওয়ার পর ইট উইল ইভেন্চুয়ালি ফ্লোট, অলরাইট? তার ফ্লোটিং নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু ডেনসিটি সে কিভাবে দিতে পারে, যে ফ্রেশ ওয়াটারের ডেনসিটি এত বা সল্ট ওয়াটারের ডেনসিটি এত, সে ডেনসিটির রিডিং গুলা কিভাবে দেয়? তার ওয়েট হলো ফিক্সড, তো সে যদি বেশি নিচে যায়, যে হাইড্রোমিটারটা যদি বেশি নিচে ডুবে, তো তখন কি সে বুঝবে যে তার বেশি করে ফ্লুইড ডিসপ্লেস করতে হয়েছে, তো তার মানে কি ফ্লুইডের ডেনসিটিটা কম। সে যদি কম নিচে ডুবে, তো তার মানে কি এতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করাতেই কি হয়ে গেছে মাহিন, এই অল্প ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করাতেই আপথ্রাস্টটা ওয়েটকে ব্যালেন্স করে ফেলতে পারছে। সো তার মানে ভাই হাইড্রোমিটারটা কি কোন একটা সলিড কিছু? হ্যাঁ, হাইড্রোমিটার সলিড একটা জিনিস, একটা সিলিন্ডার। এই জিনিসটা আহ, তোমাদের বইয়ের মধ্যে তো ইয়েতে থাকার কথা, কোথায় দেখছি। আচ্ছা এখন ভাইয়া, তাহলে আমরা তো লিকুইড মার্কের উপর দিয়ে হাঁটতে পারবো। হ্যাঁ ওইটা পারবো, ওইটা আমাদের একটা সার্টেন ডেপথে পর্যন্ত যে দেন ওইটা আমাদের ভাষায় রাখতে পারবে, সমস্যা হবে না। এই যে এখানের মধ্যে দেখো হাইড্রোমিটার হলে এইটা, বুঝছো? হাইড্রোমিটার ওই ইহাব খোলা থাকলে ফিজিক্সের ল্যাবের ওখানেও দেখতে পাইতা, হাইড্রোমিটারের ওখানে এটা তো দেখছি আমাদের আইপিএস চেক করে এটা। ভেরি গুড। তো এগুলা জিনিস আছে যে ওখানের মধ্যে তোমার কত পার্সেন্ট এরকম কনসেন্ট্রেশন আছে, ওইসব ব্যাপারগুলো এটা দিয়ে বের করা যায়, বুঝছো? তো এখানের মধ্যে কাজগুলা কি, হাইড্রোমিটার হলো এরকম ফিক্সড ওয়েটের একটা অবজেক্ট, যেটা কি করবে, কম ডেনসিটির ফ্লুইডের মধ্যে বেশি নিচে যাবে, বেশি ডেনসিটির ফ্লুইডের মধ্যে কম নিচে যাবে। এখন রিজনিংটাকে রিলেট করতে পারতেছো কোনটা কেন হচ্ছে? ডেনসিটি অফ এই দ্য ফ্লুইড, রিডিং
হ্যাঁ বলো। আচ্ছা ভাই, রিডিংটা কি কম্পেয়ার টু ওয়াটার দেয়? হ্যাঁ হ্যাঁ, ওয়াটারের সাথে কম্পেয়ার করে ওরকম রিডিংটা দেয়, যে ওয়াটারের ডেনসিটি, যে ফ্রেশ ওয়াটারের ডেনসিটি 1 হইলে পরে তখন ফ্রেশ ওয়াটারের থেকে লেস ডেন্স হলে একটা, ফ্রেশ ওয়াটারের থেকে মোর ডেন্স হলে একটা, এরকম টাইপের। বুঝছো? বুঝছি। ওকে। জি ভাই। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে অবজেক্টের ডেনসিটি যদি কি হয়, কি বলে, ফ্লুইডের ডেনসিটি যদি বেশি হয় তো তার মানে ওইটাকে অল্প একটু ডিসপ্লেস করলেই আপথ্রাস্টটা কি করতে পারবে, ওয়েটটাকে ব্যালেন্স করে ফেলতে পারবে। তো তাহলে এখানের জন্য ব্যাপারগুলো কি হবে, অ্যালকোহলের মধ্যে সবচেয়ে বেশি নিচে যাবে। কেন? বিকজ অ্যালকোহলের ডেনসিটি কি সবচেয়ে কম, নাকি আফিফ? অ্যালকোহলের ডেনসিটি হলো সবচেয়ে কম, তো তাহলে তাকে কি করা লাগবে, বেশি বেশি করে ফ্লুইড ডিসপ্লেস করতে হবে, তাহলে যেন কি করতে পারে, ইভেনচুয়ালি আপথ্রাস্টটা ওয়েটকে ব্যালেন্স করতে পারে, নাকি আফিফ? বুঝতে পারতেছো কি বললাম? ওকে। তো তাহলে এরকম হবে আমাদের সিনারিও, দেখছো, যে ফ্রেশ ওয়াটারের মধ্যে এতটুকু নিচে নামছে, কিন্তু অ্যালকোহলের মধ্যে কি করা লাগছে, আরো বেশি নিচে ডুবতে হয়েছে। কেন বেশি নিচে ডুবতে হয়েছে? বিকজ অ্যালকোহলের ডেনসিটিটা কম। তো ডেনসিটি যদি কম হয় তো তাহলে ওইটাকে মেকআপ করার জন্য কাকে বেশি হইতে হয়েছে, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর ভ্যালুটাকে বেশি হওয়া লাগছে। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে হাইড্রোমিটার আমাদের অ্যাকচুয়ালি কিভাবে করে কাজ করে? তোমাদের ওই লেকচার ভিডিওর মধ্যে আরো ডিটেলস ওরকম বলা আছে, বাট এখানের মধ্যে আমরা জাস্ট একটা সামারি বললাম। ডেনসিটি কম হলে কেন বেশি নিচে যাবে, দেখো তাহমিদ, এখানে তোমার এই যে ওয়েট হলো আমাদের একটা ফিক্সড ভ্যালু, বুঝছো? হাইড্রোমিটার ওয়েটটা হলো ফিক্সড। তা এখন এই ওয়েটটাকে যদি আপথ্রাস্ট ব্যালেন্স করতে পারে তাহলেই আমরা কি বুঝবো, যে অবজেক্টটা ফ্লোট করতে পারতেছে। ঠিক আছে? তো অবজেক্টটাকে যখন দেখবো যে ভেসে আছে, তো তখন আমরা বুঝবো কি ওয়েট আর আপথ্রাস্ট হলো সমান সমান। তো এখন আপথ্রাস্টের ফর্মুলা হলো এইটা, তুমি এখনো মনে হয় পড়ো নাই। তো তাহলে এই জিনিসটা পড়লে পরে আর ভালো মতো বুঝবা। তো নরমালি আপথ্রাস্টের ফর্মুলা হলো ডেনসিটি অফ দ্য ফ্লুইড, ডুবে যাবে না ওরকম হাইড্রোমিটারের আমাদের রেঞ্জ থাকে, বুঝছো, যে এত রেঞ্জ থেকে এত রেঞ্জের হাইড্রোমিটার। যদি হাইড্রোমিটারটা পুরোপুরি ডুবে যায় তো তার মানে এই হাইড্রোমিটারটা এই রেঞ্জের মধ্যে নাই, যে এই লিকুইডের ডেনসিটিটা এই রেঞ্জের মধ্যে নাই, তখন ডিফারেন্ট আরেকটা হাইড্রোমিটার ইউজ করতে হয়। বুঝছো? তো এখন এখানের মধ্যে দেখো, তা আমি যেই ব্যাপারটা বলতেছি, তো আপথ্রাস্টটা হলো ফিক্সড, জি হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু 9.81, তাই না? তো এখন দেখো এই ডেনসিটি আর এই ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস, এই দুইটার সাথে রিলেশন কেমন? ডেনসিটি যদি কম হয় তো আপথ্রাস্টের ভ্যালুটাকে ফিক্স রাখার জন্য ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর ভ্যালু কি হতে হবে, বাড়তে হবে না? যে তুমি যদি ভ্যালু দিয়ে চিন্তা করো তো তাহলে বেটার হয়, যে মনে করো অলওয়েজ এই ভ্যালুটা 100 থাকতে হবে। ওকে, এইখানে ভ্যালু মনে করো অলওয়েজ 10 আছে। তো তার মানে কি, ডেনসিটি আর ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস মিলে এই 10 এর সাথে মাল্টিপ্লাই করে কত হবে, 100 হবে। সো তার মানে ডেনসিটি আর ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস মিলে অলওয়েজ কত হবে, 10। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে ডেনসিটি যদি হয় 2, ভলিউম হইতে হবে কত, 5, তাহলে যেন 100 হয়। ডেনসিটি যদি হয় 10, তো তাহলে ভলিউম হবে কত, 1, নাকি? বুঝতে পারতেছো কি বললাম? তো তার মানে ডেনসিটি যদি বেশি হয় ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর ভ্যালুটা কি হবে, কম হবে। বুঝতে পারলা? আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট মিটিংটায় জয়েন করো। সেম লিংকে ক্লিক করলে জয়েন করতে পারবা, যারা নতুন আসছো তাদের জন্য বললাম। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম এখানে আমাদের খেয়াল করো তাহমিদ, যে তোমার ভলিউমের সাথে ডেনসিটির রিলেশনটা তাহলে দেখছো কেমন, যে আপথ্রাস্টটা যদি ফিক্স থাকতে হয় তো তাহলে একটা বাড়লে আর একটা কমবে। তো তার মানে ডেনসিটি যদি কম হয় তো তাহলে ওইটাকে মেকআপ করার জন্য কে বাড়তে হবে, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসটাকে বেশি হইতে হবে। এমন হলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন?
ওকে, সো তাহলে এই ব্যাপারটা ছিল আমাদের হাইড্রোমিটার প্রিন্সিপাল রিলেটেড ডিসকাশন। আবিদ, রায়ান, জেরিন, তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো? ভিডিওস গুলো, এটা তো তোমাদের ফার্স্ট নরমালি লেকচার ক্লাস, এর আগে ওয়ার্কশিট সলভিং একটা ক্লাস করছিলাম, তাই আপথ্রাস্টের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার হয়েছে। ওকে, ঠিক আছে। সো তাহলে এই ব্যাপারগুলি গেল আমাদের হাইড্রোমিটার প্রিন্সিপালের কথা। নাও উই আর অ্যাকচুয়ালি ডান উইথ আপথ্রাস্ট। এখন তনয় যে একটা কোশ্চেন করছিল তাই না, যে ইয়ে নিয়ে, কি বলে, সাবমেরিন নিয়ে নাকি? তো এখন দেখো সাবমেরিনের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন। তো সাবমেরিন যখন নাকি কি করবে, এই যে মনে করো ওয়াটার লেভেল, তো সাবমেরিন এরকম একটা জায়গার মধ্যে আছে, এখানের মধ্যে সাবমেরিনটা আছে। তো এখন সাবমেরিনটা কি করে আছে, ফ্লোট করে আছে মনে করো সি সি লেভেলে, ওয়াটার লেভেল যেখানে আছে ওই জায়গায়। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, দিস ভলিউম অফ দ্য সাবমেরিন ইজ বিলো ওয়াটার, এন্ড এই ভলিউম অফ সাবমেরিনটা কি করতেছে, ওয়াটারকে ডিসপ্লেস করতেছে নাকি? তো এখন দিস ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস, এটা কি করবে, একটা আপথ্রাস্ট এক্সার্ট করবে। তো এই আপথ্রাস্টের জন্য upthrust and weight of the submarine will be balanced. এখন মনে করো সারফেসে আসছে সে কোনো সাপ্লাই নেওয়ার জন্য, যে কোনো ফিউয়েল রিফুয়েলিং করবে বা কোনো খাবার দাবার এরকম সাপ্লাই নিবে বা অ্যামিউনিশন নিবে। তো এইসব জিনিস নেওয়ার জন্য কি করলো, সে উপরে আসছিল, সারফেসে আসছিল। এখন আপথ্রাস্টের ওয়েট তো সমান সমান, এর জন্য সে ভেসে আছে। এখন সে কি করতে চাবে, পানির নিচে যাইতে চাবে মনে করো। এখন পানির নিচে যাইতে চাওয়ার জন্য সে এখন করবেটা কি, পানির নিচে যাওয়ার জন্য তার ওয়েটটাকে বড় হইতে হবে নাকি? তো নয়। এখন পানির নিচে যাওয়ার জন্য সে কি করবে, ওয়েটটাকে বাড়াবে। কিভাবে বাড়াবে, এই সাবমেরিনের ভিতরে একটা ট্যাঙ্ক আছে, হ্যাঁ, ওই ট্যাঙ্কটাকে বলা হয় ব্যালাস্ট ট্যাঙ্ক। এক্স্যাক্টলি। এখন পানি সে ইনপুট নিবে, সে তার নিজের ভিতরে ওই ব্যালাস্ট ট্যাঙ্ক যেটা আছে ওই ট্যাঙ্কের ভিতরে সে পানি নিবে। তো সে নিজের ভিতরে যত পানি ভরতেছে তত কি হইতেছে, সাবমেরিনের ওয়েটটা বাড়তেছে না? তো সে নিজের ভিতরে যত পানি নিচ্ছে তত সাবমেরিনের ওয়েট বাড়তেছে, ওয়েট বাড়তেছে, ওয়েট বাড়তেছে। তো সাবমেরিনের যত ওয়েট বাড়বে তত সে কি করবে, নিচে নামবে। তো সাবমেরিনের ওয়েট বাড়তেছে, সে নিচে নামতেছে, ওয়েট বাড়তেছে, সে নিচে নামতেছে। দেন ইভেন্চুয়ালি সে নিচে নামতে 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 সে তার ডিজায়ার্ড ডেপথে গেল। যে মনে করো সে এরকম একটা ডেপথে মনিটরিং করতে চায়, যে এরকম একটা ডেপথে তার পজিশনটা মেনটেইন করতে চায়। তো এখন সে কাজটা কি করবে, এতক্ষণ সে নিচে নামতে পারছে কেন বলতো? তো নয়, এতক্ষণ সে নিচে নামতে পারছে বিকজ দ্য ওয়েট ইজ গ্রেটার দেন আপথ্রাস্ট, তাই না? যে ওয়েটটা হলো আপথ্রাস্টের থেকে বড়, তো এর জন্য এতক্ষণ সে কি করছে, নিচের দিকে অ্যাক্সেলারেট করছে। এখন সে এই ডেপথে এসে কি করতে চায়, তার পজিশনটা মেনটেইন করতে চায়। এখন পজিশনটা মেনটেইন তো সে চাইলেই করতে পারবে না, আপথ্রাস্টটা তো কম আছে। এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, the whole volume of the object is what, the whole volume of the object is below water. তো তার মানে কি আপথ্রাস্টটাকে কি আর ফার্দার বাড়ানো পসিবল? সাবমেরিনের যে বাইরের যে আউটার শেল আছে ওই আউটার শেলটা পুরাটাই তো কি পানির নিচে। তো তার মানে the volume of fluid displaced এটা কি ম্যাক্সিমাম। তো তার মানে আপথ্রাস্টটাকে চেঞ্জ করার এখানে ওয়ে নাই। তো আপথ্রাস্ট ফিক্সড কিন্তু ওয়েট হলো বড়। তো তাহলে আপথ্রাস্ট আর ওয়েট সমান সমান করার জন্য কি হওয়া লাগবে, ওয়েটটাকে কমাইতে হবে নাকি? তো নয়, কমাইতে হবে। এক্স্যাক্টলি। সো তাহলে এখন ওয়েটটাকে কিভাবে কমাবে? সে ওই যে বলছিলাম তার ভিতর একটা ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক নাকি? হ্যাঁ, তাহলে এখন পানি বের করে দিবে। এখন পানি বের তবে করে এত দিবে। নিচে যাবে এত কিন্তু কি ওয়েট ভাইয়া, বাড়বে না, মানে পানি আপথ্রাস্ট যদি বাড়বে না? তুমি বের করে দাও তাহলে তো এটা লাইক খালি হয়ে গেল না, একটু না না, উপরের দিকে চলে যায়। পুরাপুরি খালি হবে না। তো এটাই তো কন্ট্রোল করতে পারে সে, কতটুকু ভলিউম অফ ওয়াটার সে ছাড়বে। ব্যালাস্ট ট্যাঙ্ক অলওয়েজ যে খালি হয়ে যাবে এরকম না, সে তার যতটুকু রিকোয়ার্ড ওয়াটার বাইরে ছাড়বে।
সে খালি করবে মানে পুরাটা খালি করে দিবে এরকম বলতেছি না, বুঝছো? সে কি করবে, তার যতটুকু ভলিউম অফ ওয়াটার রিলিজ করা দরকার ততটুকু ভলিউম অফ ওয়াটার সে ছাড়লো, তাহলে যেন কি হয়, ওয়েটটা যেন কমতে 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 আপথ্রাস্টের সমান হয়। তো ওয়েট কমে যদি স্যার আপথ্রাস্টের, হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার ওইটার উপর একটা প্রেসার ডিফারেন্স হবে না, যেটা ওয়াল গুলাকে আপনার চ্যাপটা করে দিবে? এই জিনিসটা এই জিনিসটা তোমার সাবমেরিনের যেই সারাউন্ডিংটা যেটা দিয়ে বানানো থাকে, কেসিংটা, বুঝছো, ওইটা এরকম ডিউরেবল আমাদের ম্যাটেরিয়াল দিয়ে বানানো থাকে, তাহলে যেন প্রেসারটাকে এন্ডিওর করতে পারে, বুঝছো? এর জন্য সাবমেরিনের আমাদের ডেপথের একটা লিমিট আছে, যে মাহিন মনে হয় এরকম একটা কথা বলতেছিল যে অনেক ডিপে যাইতেছে এমন টাইপের কিছু। তো যত মন চায় তত ডেপথে আসলে সাবমেরিন যাইতে পারে না। হ্যাঁ, তার একটা লিমিট আছে। কেন? বিকজ যত ডেপথে যাবে তত কি প্রেসার বাড়বে না আবিদ? তো যত ডেপথে যাবে ওরকম প্রেসার বাড়তে বাড়তে একসময় এত ডেপথে চলে যায়, যদি যায় যেখানে কি যে ম্যাটেরিয়াল দিয়ে তার কেসিংটা বানানো, ওই ম্যাটেরিয়ালটা যদি ওই প্রেসার উইথস্ট্যান্ড করতে না পারে, তো তখন কি হবে, সাবমেরিনটা ভচকায় যাবে না, চ্যাপ্টা হয়ে যাবে না? তো ওই জিনিসটা তো তারা করতে দিবে না। তো এটার জন্য তারা কি করে, ওরকম একটা ডেপথ রেঞ্জ মেইনটেইন করে, বুঝছো? ডেপথ বাড়লে আপথ্রাস্ট বাড়ে না? না না, ডেপথ বাড়লে আপথ্রাস্ট এখানে তো বাড়ার ওয়ে নাই। কেন বাড়বে? আচ্ছা 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 আচ্ছা। এখানে ডেপথ বাড়লে কিন্তু আপথ্রাস্ট বাড়ে না। এক্স্যাক্টলি রায়ান, তাহলে এখানে মধ্যে তাহলে ভাই কতটুকু যত ওয়াটার নিচে সে যেতে হবে স্টোর এত বড় করতে ট্যাঙ্ক পারে। থাকতে হবে। আচ্ছা, কি বলছো মাহিন, আরেকবার বলো, শুনি নাই। যত গভীরে যেতে হবে এত বড় ট্যাঙ্ক থাকতে হবে। এক্স্যাক্টলি, তো ওই জিনিসটা রায়ানও এখানে মধ্যে বলছে যে the size of the tank actually limits the depth up to which it can reach. ওকে, তো এটা হলো তোমার ম্যাটেরিয়ালের ডিউরেবিলিটি প্লাস সাইজ অফ দ্য ব্যালাস্ট ট্যাঙ্ক। তো এরকম অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কতটুকু ডেপথ পর্যন্ত যাইতে পারে। শাহরিয়ার আমাদেরকে একটা ইনফরমেশন দিল যে 675 to 900 মিটার ম্যাক্সিমাম যাইতে পারে সাবমেরিন। ওকে, তো এগুলা এক একটা সাবমেরিনের মডেল এক এক রকম, ব্যালাস্ট ট্যাঙ্কের মডেল প্লাস ম্যাটেরিয়াল ডিউরেবিলিটির মডেল। তো প্রত্যেকটা জিনিস ওরকম কনসিডার করে তোমার ইভেন্চুয়ালি কি করা হয়, সাবমেরিনের এরকম নেভিগেশনের কাজগুলি করা হয়। বুঝতে পারতেছো মুতাসিম? তো তাহলে এখানের মধ্যে থেকে আমাদের কাজগুলি কিরকম হবে, কোয়েশ্চেনস এরকম ও লেভেলস এর অ্যাকচুয়ালি এক দুইটা কোয়েশ্চেন আছে সাবমেরিন রিলেটেড। তোমাদের এই সাবমেরিন রিলেটেড আসলে এ লেভেলস এ ওরকম কোয়েশ্চেন আমি দেখি নাই। ডিম নিয়ে কোয়েশ্চেন আছে, মজার একটা কোয়েশ্চেন আছে ডিম নিয়ে। তো এই ডিম রিলেটেড কোয়েশ্চেন আমরা বুকলেট করতে সময় পাবো, এটা মজা পাবা। যে তোমার ডিম পার্সতে যখন নাকি ফ্রেশ কোন একটা ডিম আনছো, তুমি ডিমটা পানির মধ্যে ছেড়ে দিলে ডিমটা পানির নিচে ডুবে যায়। দেন কয়েকদিন পর ডিমটা যখন পুরান হয়, দেন আস্তে 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 ওরকম ভেসে উঠে আসে। সো বাই টাইম ডিমের মধ্যে কোনো একটা চেঞ্জ হয়, যার জন্য এরকম একটা চেঞ্জ আসে, যেটার জন্য কি করে সে ফ্লোটিং অবস্থায় চলে আসে। সো কেমন চেঞ্জ আসে ওইসব জিনিস নিয়ে ডিসকাশন। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন আমাদের A2 তে, তাজওয়ার। সিম্পল হারমোনিক মোশন A2 তে। তোমরা কেউ যদি ফার্দার ম্যাথ নিয়ে থাকো, কেউ কি নিছো ফার্দার ম্যাথ? ওকে, সো ফার্দার ম্যাথে তোমরা M3 তে পাওয়ার কথা। ভেরি গুড, সো অলরেডি দুইজন দেখলাম নিছো। সো M3 তে তোমাদের এই সিম্পল হারমোনিক মোশন পাওয়ার কথা, খুবই ইন্টারেস্টিং জিনিস। তো ওগুলা নিয়ে পড়তে মজা পাবা। ওকে, রায়ানও নিছো, সো তিনজন, তাজওয়ার, আবিদ, রায়ান। ভেরি গুড। ওকে, সো তাহলে সাবমেরিনের এখন ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে পারছো তো? নয়? হ্যাঁ ভাই, এখন বুঝছি। ওকে, তো তাহলে এই ব্যাপারটা ছিল আমাদের সাবমেরিনের কাজ, যে সাবমেরিন কিভাবে উপরে নিচে উঠানামা করে আর কি। ওকে, নাও শারিয়ার যে কথাটা বললাম প্লিমজল লাইনের ব্যাপারটা, তো ওই প্লিমজল লাইনটা নিয়ে আমরা ডিসকাস করে আজকের ক্লাসটা শেষ করব। সো লেটস সি প্লিমজল লাইন। তো আমরা মাত্রই কিন্তু একটা কথা বলে আসছি, কেমন জিনিস, হাইড্রোমিটার প্রিন্সিপাল নিয়ে যখন কথা বলছিলাম, কি বলছি দেখো তো শারিয়ার, যে হাইড্রোমিটার প্রিন্সিপালের সময় বলছি যে ফ্লুইডের ডেনসিটির উপরে ডিপেন্ড করে
কতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করতে হবে ইন অর্ডার ফর দ্য হ্যাঁ। অবজেক্ট টু ফ্লোট, রাইট? সো তাহলে জি হ্যাঁ। অবজেক্টটাকে ফ্লোট করার জন্য একটা স্পেসিফিক ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করতে হয় যদি অবজেক্টের ওয়েটটা ফিক্স থাকে। আর তো এখন তোমার জাহাজের মধ্যে আমরা কি করি, কার্গো শিপ যেগুলো থাকে না, কার্গো শিপ গুলোতে কি অনেক অনেক আমরা এরকম কার্গো ফিল আপ করতে থাকি। কিন্তু আমাদের কি আছে, শিপটা কোন রাউট ফলো করবে, যে কোন ওশান দিয়ে যাবে, কোন সিজনে যাচ্ছে, কোন সিজনের কান্ট্রি থেকে কোন সিজনের কান্ট্রিতে যাচ্ছে। যে আমাদের দেশে যখন নাকি সামার, অন্য দেশে কি থাকতে পারে ওই টাইমে, রেইনি সিজন থাকতে পারে, উইন্টার সিজন থাকতে পারে, তাই না? সো ওগুলা ডিপেন্ড করে এক একটা দেশে এক এক রকম ওরকম আমাদের ক্লাইমেটের ওয়েদার। সো কোন দেশ থেকে কোন জায়গায় যাবে, কোন টেম্পারেচার অফ ওয়াটারের মধ্যে দিয়ে নেভিগেশন হবে, ওগুলার উপরে ডিপেন্ড করে কি ডেনসিটি চেঞ্জ হবে না বলতো? জি ভাই। তো তাহলে এই যে ডেনসিটি যে চেঞ্জ হবে, তো ডেনসিটি চেঞ্জের জন্য কি করা লাগবে, আমাদের সেফ একটা কার্গো ফিলিং লিমিট আছে, যে আমরা যত মন চায় তত ওয়েটের কার্গো নিয়ে যাইতে পারবো না। আমাদের যদি বেশি ওয়েটের কার্গো ফিল আপ করে ফেলি এন্ড এমন একটা পানির মধ্যে গেলাম যে পানিটা কি করতে পারবে না, ওই ওয়েট অফ শিপের ওয়েটটাকে ব্যালেন্স করতে পারবে না, বা আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করতে পারবে না, তো তখন কি করবে, ডুবে যাবে না শিপটা? জি ভাই। তো তাহলে আমাদের ওরকম একটা সেফটি লিমিট আছে যে এত ওয়েট পর্যন্ত আমরা কার্গো ফিল আপ করতে পারবো ফর আ স্পেসিফিক টাইপ অফ ওয়াটার। তো এখানের মধ্যে ব্যাপারটা কেমন দেখো, আমরা একটু ওই ডায়াগ্রামটার মধ্যে যাই, দেন একটা ভিডিও দেখবো মজা। সো এই যে এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, আমাদের এই শিপের নিচে এরকম কতগুলি দাগ টানা থাকে। তো ব্যাপারগুলো দেখো, এখানে টিএফ এটা হলো ট্রপিক্যাল ফ্রেশ ওয়াটার, এটা হলো এফ, এটা হলো ফ্রেশ ওয়াটার, দেন ওরকম আমাদের সল্ট ওয়াটার, এরকম কতগুলি নোটেশন আছে যে এখানের মধ্যে লেখা। সো সামার ভাই টেম্পারেচার, মাঝখানের এনকেটা কি? মাঝখানের এনকে ওই জিনিসটা আমি আসলে পুরোপুরি শিওর না, এই জিনিসটা কি বলে এটা দেখা লাগবে, ঠিক আছে? এখানের মধ্যে মেইনলি তোমার এই মার্কিং গুলা, এটা মেবি 10 মিটারের বরাবর এরকম জিনিস কোন একটা কিছু শো করতেছে ডেপথটা, আর এটা স্পেসিফিক কিছু একটা বলতে পারে শিপ রিলেটেড। স্ক্রিন কি আটকে আছে? স্ক্রিন তো না ভাই। করতেছে তাজওয়ার, তোমার মনে হয় ইন্টারনেটে একটু ল্যাগ করছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। তো তাহলে যে জিনিসটা বললাম এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, এই যে আমাদের ফ্রেশ ওয়াটারের জন্য যে ট্রপিক্যাল ফ্রেশ ওয়াটার দিয়ে যদি যায় শিপটা, তো তাহলে এতটুকু পর্যন্ত শিপটাকে কি করা যাবে, ফিল আপ করা যাবে। যদি এর থেকে বেশি তুমি কার্গো ফিল আপ করো, তো তখন কি হয়ে যাবে, শিপটা ডুবে যাওয়ার রিস্ক থাকে। তো ওরকম এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার আর টাইপ অফ ওয়াটারের জন্য আমাদের এমন কি আছে, এমন ডেপথের কতগুলি রেঞ্জ দেওয়া। তো এই জিনিসটাকে বলা হয় এই লাইন পর্যন্ত ফিল আপ করা যাবে নাকি তোমার ওই ভ্যালুর পর্যন্ত, মানে ওই ভ্যালুর মানে ওয়েট পর্যন্ত ফিল আপ করা যাবে? এই যে ট্রপিক্যাল ফ্রেশ ওয়াটার দিয়ে যদি যায়, তো তাহলে এতটুকু পর্যন্ত পানি উঠতে পারবে। এর থেকে বেশি পানি যদি উঠে, মানে কি শিপটা যদি এর থেকে বেশি নিচে নামে, তো তখন কি শিপটা ডুবে যাওয়ার রিস্কে থাকবে। যদি আচ্ছা ভাই। টেম্পারেট সি ওয়াটার দিয়ে যায়, তো তখন কি এই পর্যন্ত ওয়াটার লেভেলটা উঠতে পারবে। এর থেকে বেশি যদি ওয়াটার লেভেল উঠে বা এর থেকে নিচে যদি শিপটা নামে, তো তখন কি শিপটা ডুবে যাওয়ার রিস্কে থাকবে, এরকম। ওকে, তো এই জিনিসটা জি আমরা ভাই। ফ্লিপস অনলাইনের একটা ভিডিও দেখবি, দাঁড়াও। এই জিনিসটা, এই কথাগুলো একটু অন্যরকম, বাট সুন্দর করে বুঝায়। ফার্স্টে এটা দেখি। Plimsoll lines. Let us understand how to read these load lines.
that you find marked on the side of a ship. The purpose of a load line, or a plimsoll line, is to ensure that the ship is not overloaded and has sufficient freeboard. It indicates the maximum safe draft. And the minimum freeboard for the ship in various operating conditions. The location of the plimsoll line is determined by a classification society after surveying the ship. Plimsoll line mark allows one to know the safe draft. Draft is the vertical distance between the waterline and the bottom of the hull or keel. The heavier the load, the more is the draft length. Plimsoll line allows one to know the freeboard. A freeboard is the vertical distance between the waterline and the sheer of the ship, where water can enter the vessel. Plimsoll line allows one to know the volume of load that is safe to carry. Overloading can cause the ship to sink. There are many load line marks for different density of water or different sea climates. It is important to know that higher the density of water, stronger is the upward buoyant force. The order of less dense water to high dense water is as shown. This means one can load more cargo for dense water. Once having understood that oceans are of different density, each having a safe load line, it is time to understand how to read the lines. The circular symbol with the line passing directly is the plimsoll line. The line represents the imaginary water level. The plimsoll line is directly below the deck line. The deck line is the freeboard line issued by the Classification Society. The summer load line is the primary mark. It is from this line that all other lines or marks derive. The winter load line is 1/48 of the summer load draft. Placed below the summer line. The tropical load line is 1/48 of the summer load draft. Placed above the summer line. The other load lines are for freshwater. Tropical freshwater. Winter North Atlantic. ওকে, এই ভিডিওটাতে অ্যাকচুয়ালি ভয়েসটা একটু রোবোটিক ছিল, বাট স্টিল ইনফরমেশন কতগুলি সে ঠিকঠাক মতনই দিছে, যে আমাদের প্লিমসল লাইন অ্যাকচুয়ালি কিভাবে করে রিড করতে হয় আর কতটুকু পর্যন্ত অ্যাকচুয়ালি শিপকে কার্গো দিয়ে ফিল আপ করা লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা ভাই, যেটা সবচেয়ে নিচে ওইটাই কি সবচেয়ে লেস ডেন্স?
যেটা সবচেয়ে নিচে সেটাই সবচেয়ে লেস ডেন্স। এখানের মধ্যে তুমি নিজে চিন্তা করো যে তোমার লেস ডেন্স ফ্লুইডের মধ্যে কি করতে হবে, বেশি করে ফ্লুইড ডিসপ্লেস করা লাগে নাকি কম ভলিউম? কম, মানে ওয়েট কম দিতে পারবো, যতটুকু ওয়েট আমি বলতে পারি। এক্স্যাক্টলি, ওয়েট কম নিতে পারবে, ওটা ওরকম হলো ব্যাপার। হ্যাঁ, বুঝছি তো। এন্ড আমরা এটা রিলেটেড আরেকটা ছোট ভিডিও দেখে নেই, সো তাহলে যেন আমাদের ফিল্মস অনলাইন রিলেটেড জিনিসটা ক্লিয়ার হয় আর কি। A cargo ship is designed to carry different weight and volume of cargo under the safe limit, to avoid grounding and sinking of the vessel. The load line is a special marking, positioned amidship, which depicts the draft of the vessel, and the maximum permitted limit in distinct types of waters to which the ship can be loaded. The fundamental purpose of a load line is to allot a maximum legal limit, up to which a ship can carry the designated cargo. The buoyancy and immersion of the vessel largely depend on the type of water and its density. It is not practical to define a standard freeboard limit for the ship at all times. Hence different geographical zones will have different prescribed load line. Deckline is a horizontal line, measuring 300 mm by 25 mm. It passes through the upper surface of the freeboard. Load line disc is 300 mm diameter and 25 mm thick round-shaped disc. It is intersected by a horizontal line. The upper edge of the horizontal line marks the summer salt water line, also known as Plimsoll line. Load lines are horizontal lines, extending forward and aft from a vertical line, placed at a distance of 540 mm from the center of the disc. They measure 230 mm by 23 mm. The upper surfaces of the load lines indicate the maximum depths to which the ships may be submerged in different seasons and circumstances. Summer load line is the basic freeboard line, at the same level as the Plimsoll line. Other load lines are marked based on this summer freeboard line. Tropical load line is 1/48 of summer draft, marked above the summer load line. Winter load line is 1/48 of summer draft, marked below the summer load line. Winter North Atlantic load line is marked 50 mm below the winter load line. It applies to voyages in the North Atlantic, above 36 degrees of latitude, during winter months. Freshwater load line is the summer freshwater line. The distance between summer and freshwater line is the freshwater allowance. Tropical freshwater load line is the freshwater line in tropical. It is marked above the tropical line, at an amount equal to freshwater allowance. It is important for any ship to have a safe draft, for safety and to avoid grounding. The draft can be measured vertically, between the keel and the waterline of the ship. If the ship is loaded with more cargo, the draft will increase. Load line also helps in determining the freeboard of the ship, which is the distance between the shear and the waterline. Again, if the draft increases, which means more volume of the cargo has been loaded, leading to a decrease in the freeboard. If freeboard is reduced more than the required limit, it may sink the vessel. Okay, so this is basically what we actually had to know about Plimsoll lines. তেমন পুরোপুরি আমাদের এটা রিলেটেড কোশ্চেন আসে এমন না, বাট এই রিলেটেড আমরা জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখলাম যে Plimsoll লাইন বেসিক্যালি শিপের সাথে থাকে, যে শিপের গায়ের মধ্যে আঁকা থাকে, যেটা কি করে শিপের মধ্যে কত ওয়েট অফ কার্গো ফিল আপ করা যায় ওই জিনিসটা থেকে একটা ইনফরমেশন পাই আর কি। বুঝতে পারছো? ওইটাই, ওখানের মধ্যে যেরকম করে রিডিং করছে আর কি ওই ভিডিও গুলাতে, এগুলা কতগুলি স্ক্রিপ্টেড ওরকম ভিডিও থাকে। স্ক্রিপ্ট করা ভালো, কিন্তু ন্যাচারালি মনে করো কোন একটা কথা বলার যে এরকম একটা ওয়ে, এটা ডিফারেন্ট আর কি, বুঝছো তোমার? তো এটা ডিপেন্ড করে, এক একটা ইউটিউবার এক এক টাইপের ওরকম ইনফরমেশন দেয়।
ওইটাই সারিয়ার এই জিনিসটাই। আচ্ছা, so তাহলে this is what more or less we had to discuss about upthrust, density, pressure and Plimsoll line. Next class we will start talking about types of fluid flow. Okay, types of fluid flow মধ্যে laminar flow and turbulent flow এগুলো ব্যাপার। দেন এর পরের টপিকটার মধ্যে আমাদের চলে আসবে ভিসকসিটির কাহিনী। তো এগুলা জিনিস খুবই ইন্টারেস্টিং। ওকে, হোয়াট ইজ স্পিন? এটা কি ওই কোয়ান্টামের স্পিন নাম্বার, ওইটা ইলেকট্রন কনফিগারেশনের স্পিন নাম্বার নাকি কোন স্পিন? আচ্ছা, স্পিনের এই ব্যাপারগুলি কতগুলি ইন্টারেস্টিং জিনিস আছে, এগুলি আসলে কেমিস্ট্রি টিচাররা ওরকম পুরোপুরি বলে না। একটা ওরকম বই আছে যেটার মধ্যে পড়লে পরে অনেক কিছু জানতে পারবা। হ্যাঁ, ওইরকমই আর কি। তো এই জিনিসটা আসলে সিলেবাসের স্কোপের মধ্যে নাই, তো তো এর জন্য নিজে থেকে শেখাটা ভালো, বুঝছো? তো ওই জিনিসগুলো বই পড়ে বা ইউটিউব দেখে অনেকগুলো জিনিস জানা যায় স্পিন রিলেটেড। এই জিনিসটা ডেপথে যত পড়তে যাবা তত একটু একটু কমপ্লিকেশন বাড়বে, বিকজ কয়েকটা ব্যাপার এরকম ম্যাথ রিলেটেড, ঠিক আছে? বাট যত কিউরিওসিটি থাকবে তত জিনিস আর কি ঘাটাবা, তো এটা ভালো। হ্যাঁ, ওইটাই স্লাইডমিট থেকে বই খুঁজবা যে এই রিলেটেড বই আছে নাকি। ওকে, তো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানের মধ্যে শেষ করব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ উই উইল স্টার্ট টাইপস অফ ফ্লুইড ফ্লো। ওকে, তোমাদের এই উইকে তাও এটা হচ্ছে না আর কি। এখানের মধ্যে তোমাদের এই উইকে জিনিসগুলো কি কি, একটা হলো ফার্স্ট অফ অল এই টিউসডেতে we will have the solution of the test taken on Friday. Solution of Friday কবে ছিল? 20 তারিখ না? 20th August টেস্ট। আর থার্সডেতে তোমাদের যে ইয়েটা কি বলে, আচ্ছা উল্টায় দেই, থার্সডেতে সলিউশনটা করাবো, আর টিউসডেতে তোমাদের যেই প্রজেক্টাইল মোশন রিলেটেড আরেকটা ওয়ার্কশিট দেওয়া হয়েছে না, ওই ওয়ার্কশিটটা করাবো। ওয়ার্কশিট সলিউশন। তো তাহলে ফ্রাইডেতে তো আমাদের প্রজেক্টাইল মোশন টেস্ট, তো তাহলে একটা কাজ করে দাঁড়াও, তোমাদের ফ্যাক্টশিটস গুলি এগুলি দিব তোমাদের এই ইয়েটা শেষ হওয়ার পর, কি বলে ইউনিট 1টা শেষ হওয়ার পরে দেন ফ্যাক্টশিট গুলির কথা বলবো, ঠিক আছে? হতেছে আপথ্রাস্টটা অ্যাঙ্গেলে না, আপথ্রাস্টে এটা আমাদের একদম নিচের থেকে উপরে বেসিক্যালি কাজ করে, বুঝছো? যে অবজেক্টটা যখন নাকি ওরকম কোন একটা ফ্লুইডের মধ্যে থাকবে, আপথ্রাস্টে আমাদের নিচের থেকে উপরে ওরকম কাজ করে, অলওয়েজ আপওয়ার্ড, বুঝছো রায়ান? আচ্ছা, তো তাহলে তোমাদের এই উইক আমাদের যেহেতু লেকচারস গুলো একটু পিছায় যাচ্ছে, আমরা একটা কাজ করি 1 মিনিট তোমাদেরকে ভিডিওস গুলি দিয়ে রাখি, তো তাহলে যেন তোমরা নেক্সট উইকের আগে দেখে রাখতে পারো। তো 1 মিনিট ওয়েট করো, ভিডিও গুলি দিয়ে নে। হ্যাঁ তাজওয়ার, এক্স্যাক্টলি এই জিনিসটা যে মগ যদি বালতিতে এরকম উল্টা করে আমরা ইনসার্ট করি, তো তখন কি হয়, আমাদের একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার ওইটার মধ্যে আসলে ট্র্যাপ হয়ে থাকে, বুঝছো? তো তখন পানিটা কিন্তু কি করে, যে পানিটা যত এরকম মগের ভিতরে ঢুকতে থাকে, এই যে আমরা কি করলাম, মগটা এরকম উল্টা করে পানির ভিতরে দিছো। তো ফার্স্টে তো এরকম পানি হলো এখানে, যত মগটা ভিতরে ঢুকতেছে, পানির এখানে কি ছিল, এখানে এয়ার ছিল না মগের ভিতরে, বলতো তাজওয়ার? মগের ভিতরে তো এখানে এয়ার ছিল। তো এখন যত নাকি তুমি কি করতেছো, মগটাকে ভিতরে নিতেছো, তত কি করবে, এয়ার গুলি এই পানির উপরে প্রেসার এক্সার্ট করবে না, তো তত এখানের মধ্যে থেকে কি করে, ওই আমরা একটা কিন্তু রেজিস্ট্যান্স ফিল করি,
খেয়াল করছো না যে পানি ভিতরে যত এরকম মগুলটা করে ভিতরে আমরা ধাক্কা দিয়ে পুশ করতে নেই তো তত কিন্তু একটা রেজিস্ট্যান্স আসে, বা কোন একটা মনে করো ফোলানো কোন একটা বল, টেনিস বলো, কি হয় টেনিস বলো পানির নিচে এরকম ডুবাইলে পরে তখন কি করে লাফ দিয়ে উপরে উঠে আসে, তো তখন কি অ্যাকচুয়ালি আমরা অবজেক্টটাকে জোর করে সিঙ্ক করতেছি, ওখানে কি আপথ্রাস্টটা অ্যাকচুয়ালি ওয়েটের থেকে বড়, যখন নাকি জোর করে এটা পানির নিচে চুবাইতেছি, তো যখন নাকি ওটাকে ছেড়ে দেব তো তখন কি করবে, আপথ্রাস্টটা যেহেতু ওয়েটের থেকে বড় তো এর জন্য এটা বাউন্স ব্যাক করে আবার উপরে চলে আসে, বুঝছো? তো ইয়েস, যখন নাকি ওরকম ধরে রাখছি তো তখন কি আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ওয়েট প্লাস পুশ ফ্রম দ্য হ্যান্ড। ওকে, সো তাহলে আমাদের এই উইকের লেকচার যে কয়টা জিনিস কভার করার কথা ছিল ওই লেকচার গুলি অ্যাকচুয়ালি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে একটা জিনিস এটা বলতে গেলে কেউ এক্সপ্লেন করে না, তো এই জিনিসটা তোমাদের কাছে অ্যাকচুয়ালি দেওয়া আছে সেকেন্ড যে লেকচার ভিডিওটা। এই জিনিসটা কতগুলি এরকম ফুটবল রিলেটেড পোস্ট দেয় না তো নয়, যে ডিফাইং দ্য লস অফ ফিজিক্স এমন এমন, যে রবার্তো কার্লোসের ওই ফ্রি কিক বলে ফিজিক্সের ল ভায়োলেট করতেছে এরকম, বাট আসলে কিন্তু জিনিসটা ফিজিক্স এর জন্যই ওই ফ্রি কিকটা নেওয়া পসিবল হয়েছে। আর মেসি যে ফ্রি কিক গুলা নেয়, বলগুলা যে কার্ভ করে, ঠিক আছে, বলগুলা যে এরকম কার্ভ করে ওই জিনিসগুলা কি অ্যাকচুয়ালি আমাদের এই ফিজিক্স রিলেটেড, তো এইটাই ল্যামিনার ফ্লো এন্ড টার্বুলেন্ট ফ্লো দিয়ে এক্সপ্লেইন করা যায়, বুঝছো? তো এটাই সেকেন্ড ভিডিওটার মধ্যে ম্যাগনাস ফোর্স নামের একটা ফোর্স আছে, ওই জিনিসটা নিয়ে ডিসকাশন করা হয়েছে। এটা তোমাদের পুরোপুরি সিলেবাসে নাই, বাট একটা স্পেসিফিক কোয়েশ্চেনের জন্য এত বড় ডিসকাশনটা করা হয়েছে। কোরিওলিস ইফেক্টটা আলাদা, বুঝছো তাজওয়ার? কোরিওলিস ইফেক্টটা ডিফারেন্ট, ওইটা আমাদের ওই রিলেটিভ মুভমেন্টের জন্য। ম্যাগনাসটাও আছে, বাট ম্যাগনাসটা আরেকটা ফোর্স। ওকে, কোরিওলিস ইফেক্টটা ডিফারেন্ট। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো মাহিন। ভাই ভ্যাকিউমের ওই কোয়েশ্চেনটা। হ্যাঁ, ভ্যাকিউমের কোশ্চেনটা যেটা বললাম যে তোমার মেটাল সিলিন্ডার যেটা নিছো, মেটাল সিলিন্ডারের নিজের তো একটা ওয়েট আছে নাকি? হ্যাঁ। তো এখন যখন নাকি পানির ভিতরে এটাকে দিবা, যদি মেটাল সিলিন্ডারের ওয়েটটাকে পানি কি করতে পারে, আপথ্রাস্ট দিয়ে ব্যালেন্স করতে পারে, তো তখন এটা ভাসবে। যদি ওটাকে ব্যালেন্স করতে না পারে তো তখন কি করবে, ডুবে যাবে। তাহলে ওটা এটা ডিপেন্ড, নরমাল মেটাল জিনিসের মতোই বিহেভ করবে যদি কোনো এয়ার না থাকে ভিতরে। এয়ার থাকলে পরে আরেকটু ওয়েট বাড়বে, এয়ারের তো অল্প হলেও ওয়েট আছে তাই না, আর ভ্যাকিউম থাকলে ওয়েটটা আরেকটু কম, এমন টাইপের ব্যাপার। কিন্তু ভাই ফ্লোট করবে, এয়ার যদি মনে করে থাকে তাহলে তো ফ্লোট করার চান্স কম না? মানে ফ্লোট তখন তো ফ্লোট করবে ডেনসিটির জন্য। না না না, ওইটাই তোমার ডিপেন্ড করে, যেটা বললাম না যে তোমার সিলিন্ডারটা কতটুকু, মনে করো সিলিন্ডারের ভিতরে কতটুকু মেটালের থিকনেস আছে, সিলিন্ডারের ওয়েটটা কত, অনেকগুলো ভেরিয়েবল এখানের মধ্যে কাজ করে, বুঝছো? যে তোমার সিলিন্ডারটা কত মোটা মেটাল দিয়ে বানানো, কত বেশি ডেনসিটির মেটাল দিয়ে বানানো, এগুলি অনেকগুলি ব্যাপার মাথায় নিয়ে দেন এই অ্যান্সারটা দেওয়া লাগবে। এটা জাস্ট তোমার ভিতরে ভ্যাকিউম থাকলে বা ভিতরে এয়ার থাকা মানেই যে এটা ফ্লোট করবে এমন কোনো কথা নাই, বুঝছো? এনাফ অ্যামাউন্ট অফ এয়ার যদি নাও বা বিশাল একটা ভলিউম অফ সিলিন্ডার কিন্তু ভিতরে পুরোটা ভ্যাকিউম, তো তখন ইয়েস ইট উইল ফ্লোট, বুঝছো? ওকে, সো তাহলে তোমাদেরকে যে ভিডিওগুলি দিয়ে দেওয়া হয়েছে এগুলি নেক্সট সানডের ক্লাসের আগে দেখে রাখবা। সো এখনই এত বেশি আর্জেন্ট না, বাট যে টপিক গুলো ডিসকাস করা হয়েছে খুবই খুবই ইন্টারেস্টিং, তো দেখে মজা পাবা হোপফুলি অ্যাটলিস্ট সেকেন্ড ভিডিওটা। ওকে, তো এই ভিডিওগুলি তোমরা নেক্সট সানডের ক্লাসের আগে দেখে রাখো। পরশুদিন আমাদের ইয়ার সলিউশন কি বলে, ওয়ার্কশিটের সলিউশনটা, যে প্রজেক্টাইলের যে ওয়ার্কশিট দেওয়া হয়েছে আরেকটা নতুন, এন্ড থার্সডেতে হলো আমাদের ফ্রাইডে টেস্টের সলিউশন, ফ্রাইডেতে তো আবার টেস্ট, দেন সানডেতে হলো আমাদের এই যে দুইটা ভিডিও দিয়ে দিলাম এগুলা রিলেটেড ডিসকাশন। অলরাইট, ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আর তাহমিদ আর রাকিবুল, ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদ আর রাকিবুল, তোমরা যে নতুন আসছো তোমাদেরকে কয়েকটা ব্যাপার বলি শোনো। তো তোমাদের তো এই যে আপথ্রাস্টের লেকচার থেকে শুরু, যে তিনটা লেকচার ভিডিও দিছি তাহমিদ তোমাকে,
তো ওইগুলা রাকিবুলকেও ফরওয়ার্ড করবা। তো ওই ভিডিওগুলি থেকে তোমাদের শুরু ম্যাটেরিয়ালস এর ক্লাস। মেকানিক্স এর যে সব লেকচারস গুলি মিস করছো এগুলো অ্যাকচুয়ালি সবগুলো গ্রুপের মধ্যে আছে, বুঝছো? এগুলো সবগুলো গ্রুপের মধ্যে দেওয়া। তো গ্রুপ থেকে একদম ফার্স্ট থেকে সিরিয়াল ওয়াইজ এরকম ভিডিওগুলি দেখতে পারো। কয়েকটা এরকম আছে যে এই ব্যাচের প্লেলিস্টটা আছে বানানো, কিন্তু কয়েকটা মাঝে মাঝে ভিডিও আছে বা লেকচার আছে যেগুলি প্রিভিয়াস ব্যাচের ভিডিও দিয়ে এরকম কভার করা হয়েছে, বুঝছো? এই যে এখন যে এরকম প্রিভিয়াস ব্যাচের যে মে 21 এ যাদের এএস দেওয়ার কথা ওদের ব্যাচের ভিডিও দিয়ে ওই লেকচার গুলি কভার করা হচ্ছে। তো ওই টপিক গুলি যেন মিস না হয়, তো এর জন্য গ্রুপের একদম ফার্স্ট থেকে স্ক্রোল করে করে যে সিরিয়ালে লেকচারস গুলি পাবো ওইভাবে করে দেখবা, যদি তোমাদের মেকানিক্স রিলেটেড লেকচারস আগে কভার করা না হয়ে থাকে। বুঝতে পারছো? তো তাহলে এইটা হলো তোমাদের মেইন ক্রাইটেরিয়া যে ফার্স্ট অফ অল ম্যাটেরিয়ালস এর লেকচার গুলি ব্যাচের সাথেই কভার করবা, আর মেকানিক্স এর গুলি তোমাদের কভার আপ করা লাগবে এক্সট্রা ভিডিওস দেখে দেখে। ওকে, সো পার ডে 2টা করে লেকচার দেখলে পরে তাড়াতাড়ি ক্যাচ আপ করে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।